জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু জাতীয় নাগরিক পার্টি এনসিপির। এরপর প্রায় 4 মাস অতিবাহিত হয়েছে এবং ইতিমধ্যে তারা নিবন্ধনের জন্য আবেদনও করেছে। এ সকল নানা বিষয় নিয়ে কথা বলবো। সঙ্গে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন। আপনাকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজের পক্ষ থেকে। ধন্যবাদ। শুরুতেই জানতে চাবো যে আপনারা তো শাপলা প্রতীকের জন্য আবেদন করলেন, এত প্রতীক থাকতে শাপলাই কেন? এবং অনেকেই বলছেন যে এই শাপলা প্রতীকটি আসলে আমাদের জাতীয় প্রতীক। আমরা চেয়েছিলাম আমাদের জাতীয় নাগরিক পার্টির প্রতীকটা এমন একটা প্রতীক হবে যে এটা আসলে সাধারণ মানুষের খুব কাছের। শাপলা এমন একটা ফুল, সেটা কিন্তু গ্রামে গঞ্জে সকলের কাছে খুবই পরিচিত এবং আমাদের জাতীয় ফুল। তো সেই জায়গা থেকে এই শাপলা প্রতীকটা সিলেক্ট করা। আমাদের জাতীয় প্রতীক কিন্তু শুধু শাপলা না, শাপলা এবং দুই পাশে, এক পাশে ধানের শীষ, এক পাশে পাটের শীষ, তারপরে উপরে হচ্ছে চা পাতা এবং তারকা। তো আমরা যদি বলি যে এখানে তো আসলে ধানের শীষও আসলে একটি রাজনৈতিক দলের প্রতীক হিসেবে আছে, তারকা সেটাও একটা রাজনৈতিক দলের আছে। তো সেই জায়গা থেকে শাপলা ফুল আসলে এটা কোনো দলের মার্কা হতে আসলে কোনো প্রতিবন্ধকতা আছে বলে আমরা স্টাডি করেছি, এর মধ্যে নেই। আইনজীবীরা হলো বেশ হাইকোর্টের বেশ অনেকজন আইনজীবী আসলে এই শাপলা প্রতীকটি আমাদের সিলেক্ট করতে বা মার্কা হিসেবে নিতে এনসিপির যে আসলে কোনো ধরনের সমস্যা নেই এই মর্মে তারা একটি বিবৃতি দিয়েছে। আপনারা আত্মপ্রকাশের দিনই একটি প্রত্যয় করেছিলেন যে জুলাই অভ্যুত্থানের যে সকল আকাঙ্ক্ষা রয়েছেন সেটি পূরণ করবেন। তো এই যে 4 মাস প্রায় অতিবাহিত হলো, তো এখানে আপনারা কতটুকু পূরণ করতে পেরেছেন সেই আকাঙ্ক্ষা? একটা অভ্যুত্থান কিন্তু আসলে তখন সংগঠিত হয় যখন আসলে সকল শ্রেণীর মানুষ এখানে যোগদান করে। সুতরাং এখানে কোনো একটি একক পক্ষ ছিল না, এখানে ছাত্র ছিল, রাজনৈতিক দলগুলোর কন্ট্রিবিউশন ছিল, একজন চা বিক্রেতা, একজন রিকশাওয়ালারও কন্ট্রিবিউশন ছিল। সুতরাং এই সব মানুষগুলো যেই কারণে আসলে রাস্তায় নেমে এসেছিল, আমরা বুঝতে চেয়েছিলাম যে সেই রাজনৈতিক যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটি তো তারা দেখতে পায়নি এত বছর, এবং 15টা বছর আসলে মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। মানুষ তাদের আসলে নিজের অধিকার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে নিজের মর্যাদাই তারা পায় নাই। কিন্তু সে জায়গায় আসলে আপনারা মানুষকে নতুন কি দিতে পেরেছেন গত 4 মাসে? আমরা কিন্তু বহুদিন ধরে বাংলাদেশে দেখে এসেছি যে রাজনৈতিক দলের একটা পরিবার কেন্দ্রিক একটা রাজনৈতিক একটা লিগেসি মেনটেন করেছে, এবং পরিবারতন্ত্র থেকে আমরা গত 53 বছরে বের হতে পারি নাই। এনসিপি আসলে সেই স্বপ্নটা দেখাতে পেরেছে যে বাংলাদেশের রাজনীতি একজন কৃষকের ছেলেও করতে পারে, একজন শ্রমিকের ছেলেও আসলে রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখতে পারে, সে পরিবর্তনের স্বপ্ন দেখতে পারে। এনসিপিকে মানুষ আসলে বৈষম্য বিরোধী আন্দোলনেরই একটি অংশ মনে করে, কিংবা তাদের ছাত্রদের সংগঠন হিসেবেই দেখে। একটি রাজনৈতিক দল হিসেবে কি তৃণমূলের কাছে এনসিপি পৌঁছতে পেরেছে? একজন নারী নেতৃত্ব হিসেবে আপনার যে আসন, সেখানে আপনি কি মনে করছেন, আপনি কতটা পৌঁছতে পেরেছেন? আমার ক্ষেত্রে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার নিজের এলাকাতে এনসিপিটা চেনানো। আসলে দলটাকে তো আগে চেনাতে হবে, নিজেকে চেনানোর থেকেও দলটাকে চেনাতে হবে, দলটা কি করতে চায় এই জিনিসটা চেনাতে হবে। তো সেই জায়গা থেকে আমার এলাকাতে আমি উঠানে রাজনীতি নামে একটা ক্যাম্পেইন করেছি। সেখানে আমি চেষ্টা করেছি যে একেবারে যেই মানুষগুলোর কাছে আসলে কেউ যায় না, তাদের উঠানে বসে আসলে তাদের রাজনৈতিকভাবে সচেতন করার একটা প্রচেষ্টা আমার ছিল। নেতারা যে আসলে তাদের কাছাকাছি থাকবে, তাদের উঠানে বসে তাদের সাথে গল্প করবে এবং তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবে, এটা তাদের কাছে খুব নতুন একটা বিষয়। আপনাদের যে কমিটি রয়েছে, এখানে কমিটির বেশিরভাগ মানুষই আসলে তরুণ, যারা হয়তো বছর খানেকের মধ্যে যারা তাদের শিক্ষা জীবন শেষ করেছে। তো সে জায়গাটা কি আপনারা প্রতিবন্ধকতা মনে করেন না, যে এখানে আপনাদের অনেকেই যেটি বলেন যে আপনাদের সিনিয়র কেউ থাকা উচিত ছিল? আমাদের কিন্তু কেন্দ্রীয়ভাবে একটা সার্চ কমিটি গঠন করা হয়েছে, যেটির কাজ হচ্ছে এনসিপির একদম সেন্ট্রালি একটা উপদেষ্টা পরিষদ মানে গঠন করা হবে। এই উপদেষ্টা পরিষদে আসলে যারা সিনিয়র বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও যুক্ত হতে পারেন, সাবেক আমলা হতে পারেন, শিক্ষক হতে পারেন, সিভিল সোসাইটির বিভিন্ন সেক্টরের লোকজন হতে পারেন, তারা কিন্তু আমাদের সাথে উপদেষ্টা হিসেবে যুক্ত হতে পারেন। তো এই কাজটা আসলে চলমান। আপনারা 100 আসনে সরাসরি নারীদের নির্বাচন চাচ্ছেন, তো সেই জায়গাটিতে আসলে এটা কেন চাচ্ছেন আপনারা? কখনো নারী নেতৃত্ব তৈরি করার রাজনৈতিক এই সিস্টেমটাই ডেভেলপ করা হয়নি, কখনো নারীদের আসলে সেই সুযোগটাই দেওয়া হয়নি যে কোনো
পরিবার থেকে যে কেউ আসলে রাজনীতি করতে পারবে। পারিবারিকভাবে, সামাজিকভাবে বিভিন্নভাবে তার হেনস্থা হতে হয় যে যদি আসলে সে রাজনীতি করতে চায়। এবং এখানে তো এখন যেটা নতুন যুক্ত হয়েছে সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন এবং সাইবার বুলিং বলেন, বিভিন্নভাবে তার আসলে ক্যারেক্টার অ্যাসাসিনেশন, এই ধরনের প্রতিবন্ধকতা সত্ত্বেও আসলে নারীরা কিন্তু রাজনীতিতে আসতে চায়। আমরা দেখেছি যে সংসদে কবিতা পড়া, গান গাওয়া, আমরা মমতাজের মতো নারী এমপি দেখেছি। সুতরাং এটি আসলে নারীদের যে নেতৃত্বের যে বিষয়, নারীদের আসলে সংসদে এসে সাধারণ মানুষের যে প্রতিনিধিত্ব করার বিষয়, সেই বিষয়ে সেই দ্বারটি আসলে রুদ্ধ করে রাখা হয়েছে। 100 আসনের প্রতিদ্বন্দ্বিতা করতে কি এনসিপি প্রস্তুত? অবশ্যই। দেখেন, বাংলাদেশের কিন্তু এই 100টা নারী পাওয়া খুব শক্ত না। 100টি নারী কিন্তু আসলে পাওয়া সম্ভব। দেখেন, বা আমি যদি বলি যে খুব সম্প্রতি আমি শ্রীমঙ্গল গেছিলাম। শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মধ্যে আপনি এরকম অনেক নেতৃত্ব আসলে উঠে আসার মতো আছে। বাংলাদেশের আসলে শুধু যদি বলি যে খুব এডুকেটেড, খুব প্রিভিলেজ মানুষই কি নেতৃত্ব দিবে বাংলাদেশের? নিশ্চয়ই না। বাংলাদেশের আসলে সেই মানুষগুলো যারা আসলে অধিকার ভিত্তিক রাজনীতি করবে, তাদের তো আসলে সকল জায়গা থেকে আসলে নারীদের তৈরি করে আনতে হবে। সংস্কার কমিশনের তো বৈঠক চলছে, সেখানে আপনাদের নেতারা অংশ নিয়েছেন, আপনিও নিয়েছেন। তো সব মিলে কতটুকু ফলপ্রসূ হবে এই বৈঠক? ঐকমত্য কমিশনের আমি যদি বলি সবচেয়ে বড় ইতিবাচক ব্যাপার হচ্ছে এটি যে তারা সকল রাজনৈতিক দলকে একসাথে বসার একটা সুযোগ করে দিয়েছে এবং রাজনীতি যে জেন্টলম্যানস এগ্রিমেন্ট, এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন আসলে যাচ্ছি সেখানে কথাবার্তা হচ্ছে, সকল রাজনৈতিক দল তাদের নিজেদের জায়গা থেকে তাদের প্রস্তাবনা দিয়েছে এবং আমরা যখন ঐকমত্যে আসার চেষ্টা করছি, সকলেই কিন্তু তাদের নিজেদের জায়গা থেকে ছাড় দেওয়ার একটা মানসিকতা সকলের তৈরি হচ্ছে। এটি আসলে আমি বলবো না যে খুব বেশি ফলপ্রসূ এখন পর্যন্ত হয়েছে, তবে এটি একটা শুরু বলবো আমি। কারণ প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু এখানে চেনার এবং জানারও সুযোগ পাচ্ছে। 5 আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতা রয়েছেন তাদেরকে নানা মহলে আসলে এক হতে দেখেছি আমরা। ঐকমত্য কমিশনের বৈঠক বলি কিংবা মার্চ ফর প্যালেস্টাইন বলি, এরকম নানা জায়গায় আসলে আমরা দেখেছি খুব সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক। কিন্তু আবার দেখা যায় যে যখন আসলে নানা সংবাদে দেখছি মুখোমুখি অবস্থানে, এ নিয়ে আসলে আপনাদের সঙ্গে অন্যান্য যে বড় রাজনৈতিক দলগুলো তাদের সম্পর্কটা আসলে এখন কেমন? আমরা বলি 5 আগস্ট পরবর্তী সময় আসলে এই যে ঐক্যটার প্রয়োজন ছিল সেটা কিন্তু আমরা চেষ্টা করছি এবং আমার মনে হয় সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেই সেই আগ্রহটা আছে। ঐক্যের জায়গাটা অবশ্যই এখনই হতাশ হওয়ার কিছু নেই, ঐক্যের একটা জায়গা আছে এবং এই ঐক্যের জায়গাটি যদি ঠিক রেখে জাতীয় স্বার্থটাকে সামনে রাখা যায়, আমার মনে হয় যে অবশ্যই আমরা সামনের দিকে আগাতে পারবো। আমরা দেখেছি এনসিপি নেতারা বিভিন্ন সময়ে তাদের কর্মসূচিতে হামলার শিকার হয়েছেন এবং কিছুদিন আগে আপনাদের অফিসের সামনেও আসলে ককটেল বিস্ফোরণ হলো। এতে কি আসলে আপনাদের মনে ভীতির সঞ্চার হচ্ছে কিনা বা আপনারা কাউকে হুমকি মনে করছেন? আমরা হুমকি মনে করছি, এর থেকেও মনে হয় যে এনসিপিকে অনেকে হুমকি মনে করতে পারে। সেই জন্যই আমার ধারণা যে এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে এবং এনসিপিকে হুমকি মনে করার যথেষ্ট কারণ আছে, কারণ তারা সারা দেশে তাদের নেতাকর্মী এবং আমি যদি বলি মানুষের সাথে সম্পৃক্ততা তারা বাড়ানোর চেষ্টা করছে এবং তারা রাজনৈতিকভাবে নিজেদের গুছিয়ে আনার চেষ্টা করছে। আপনাদের যারা নেতাকর্মী রয়েছেন তাদের বিরুদ্ধেও তো নানা সময়ে নানা অনিয়ম অনৈতিকতার অভিযোগ আসছে, তো সেটা কি আপনাদের আত্মবিশ্বাসে প্রভাব ফেলছে? নতুন দল হিসেবে এনসিপি আত্মপ্রকাশ করার পর থেকে এখন পর্যন্ত আসলে যতগুলো অভিযোগ এসছে, তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অভিযোগটা শুধু অভিযোগ আকারেই থাকছে, তার যথেষ্ট রকম তথ্য প্রমাণ আমরা পাচ্ছি না এবং আমাদের কিন্তু এইটা একদম পরিষ্কার বার্তা দেয়া আছে, সেটা হচ্ছে যে এনসিপির যে কারোর বিরুদ্ধে, সেটা যদি আমিও হই, এই আমাদের যে কারোর বিরুদ্ধে যে কোনো ধরনের অভিযোগ কিন্তু বাংলাদেশের যে বিদ্যমান আইন আছে সেই আইনে যদি তথ্য প্রমাণ সাপেক্ষে আসলে যে কোনো ধরনের অভিযোগ আসলে এই বিষয়ে তদন্ত সাপেক্ষে কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে এবং এনসিপির কাছে এনসিপির নিজেরও একটা শৃঙ্খলা কমিটি আছে। সেই শৃঙ্খলা কমিটিতে যখন অভিযোগ আসে তখন কিন্তু আমাদের সদস্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় এবং যেই ধরনের অভিযোগের কথা অন্তত এখন অবধি এসছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই আমরা অ্যাকনলেজ করেছি এবং সেই বিষয়ে আসলে সাংগঠনিকভাবে যে ব্যবস্থা নেওয়া সম্ভব আমরা কিন্তু নিয়েছি। এখন পর্যন্ত যে সকল কথা শোনা যাচ্ছে সব মিলে যদি ধরেই নেই ফেব্রুয়ারিতেই নির্বাচন হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের দলের প্রস্তুতি কতটুকু? আপনারা নিজেদের কোথায় দেখছেন
নির্বাচনের পর সরকারি দলে নাকি বিরোধী দলে। গত 3টা নির্বাচনে মানুষ আসলে অংশগ্রহণ করতে পারেনি, নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং একটা বড় সংখ্যক তরুণ ভোটার কিন্তু তৈরি হয়েছে। প্রায় 40% বেশি তরুণ ভোটার, তারা কিন্তু বলছে না যে তারা কাকে ভোট দিবে, তারা এখনো ঠিক করেনি। সুতরাং এই সুইং ভোটটা এনসিপির জন্য একটি আশাব্যঞ্জক বিষয়। সেই ক্ষেত্রে আসলে এনসিপি যে আসলে ক্ষমতায় যাবে না বা 300 আসনে জেতার বিষয়টি বলেছে নাসিরউদ্দিন পাটোয়ারি, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বড় একটা কারণ বাংলাদেশে যদি বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কার যেই উদাহরণটা আমরা অনেক ক্ষেত্রে বলার চেষ্টা করি, সেরকম কিন্তু কিছু হয়ে যেতে পারে, হু নোজ। কারণ আমাদের যে এনসিপির নেতাকর্মীরা আছে তারা কিন্তু চেষ্টা করছে নিজেদের আসলে কোনো বিতর্কিত না করে অন্তত সাধারণ জনগণের কাছে পৌঁছাতে, এবং আমরা যদি আগামী 2 মাস এভাবে করে মানুষের কাছে পৌঁছাতে পারি, মানুষের সাথে ইন্টারাকশন করতে পারি, আমার মনে হয় যে এটা খুব অসম্ভব না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। রাজনীতির নতুন কোনো বিশ্লেষণ নিয়ে আবারও হাজির হব, সঙ্গে থাকুন স্টার নিউজে।